আমরা সকলেই তাকিয়ে রয়েছি ১৬ই জুলাই ২০২৪ সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল মামলার যে হিয়ারিং রয়েছে সেই দিকে। এর আগে আমরা ২০২৪ ২২শে এপ্রিল ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের ঐতিহাসিক রায় পেয়েছিলাম কলকাতা হাইকোর্ট থেকে। তারপরে রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ, সেই সঙ্গে স্কুল শিক্ষা দপ্তর সকলে মিলে এবং যাদের চাকরি বাতিল হয়েছে সেই ২৫,৭৫৩ জন ক্যান্ডিডেট সরাসরি চলে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, সেখানে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে। সেই মোতাবেক সেখানে হিয়ারিংও শুরু হয়েছিল এবং লাস্ট হিয়ারিং আমরা পেয়েছিলাম ৭ই মে ২০২৪। তারপরে হিয়ারিংয়ের ডেট ঘোষণা করা হয়েছিল আগামী ১৬ই জুলাই ২০২৪ সকাল ১০টা ৩০ মিনিটে। আমরা সকলেই সেই ১৬ই জুলাইয়ের জন্য অপেক্ষা করছি এবং তারপরে কি আপডেট আসে তার দিকে আমরা সকলেই তাকিয়ে রয়েছি। কিন্তু ইতিমধ্যে ২-৩ দিন যাবৎ একটা নতুন আপডেট এসেছে, যেটা ২০১৬ এসএসসি মামলার ব্যাপারে কিন্তু একটা নতুন মোড় ঘোরাতে চলেছে এবং সেই আপডেটের উপরেই কিন্তু নির্ভর করছে ১৬ই জুলাই ২০২৪ হিয়ারিংটা হওয়া না হওয়ার উপর। আসুন আজকের এপিসোডে এই ব্যাপারটাই ডিটেলস জেনে নিই, কেননা ইতিমধ্যে বাংলা এবং ইংরেজি সংবাদপত্রে রাজ্য সরকার থেকে ২০১৬ এসএসসি মামলার ওপর যাবতীয় তথ্য এখানে কিন্তু টোটাল 10টা পেজ জুড়ে ডিটেলস আকারে দিয়েছেন এবং সেই সঙ্গে কিন্তু ২১০০+ অর্থাৎ ২১০০+ ক্যান্ডিডেটের কিন্তু নাম এবং সেই সঙ্গে এই কেসের এসএলপি নাম্বার, কেস নাম্বার সমস্ত কিছু কিন্তু এই 10টা পেজের মধ্যে ডিটেলস দেওয়া রয়েছে এবং সেই সঙ্গে কলাম করে ভাগ করে দেওয়া রয়েছে। আজকের এপিসোডে এই ব্যাপারটাই আমরা ডিটেলস আলোচনা করব, কেননা অনেক ক্যান্ডিডেটই কিন্তু ইতিমধ্যে কমেন্ট করতে শুরু করেছেন, যেখানে বলছেন যে এগুলো কি ট্রেন্ড ক্যান্ডিডেটের নামের তালিকা, নাকি নন ট্রেন্ড ক্যান্ডিডেটদের নামের তালিকা, নাকি যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে থেকে যাদেরকে ইনভেস্টিগেশনের জন্য ডাকা হচ্ছে তাদের তালিকা, নাকি যারা স্বচ্ছভাবে নিয়োগ হয়েছেন তাদের তালিকা, ইত্যাদি বিভিন্ন রকম প্রশ্ন আসছে, বিভিন্ন রকম প্রশ্নের সৃষ্টি করছে, বিভিন্ন রকম ডাউট ফিল করছেন প্রত্যেকটা ক্যান্ডিডেটই। আসুন আজকের এপিসোডে এই ব্যাপারটাই আমরা কিন্তু ডিটেলসে একটু আলোচনা করে নিই। দেখুন, প্রথম কথা এটাই যে লাস্ট সুপ্রিম কোর্টে ২০১৬ এসএসসি মামলার যে হিয়ারিং হয়েছিল সেটা ৭ই মে। তারপরে দীর্ঘ ৭০টা দিন পিছিয়ে দিয়ে তারপরে হিয়ারিংয়ের ডেট ঘোষণা করা হয়েছে ১৬ই জুলাই ২০২৪। তো একটা কথা প্রথমেই বলি যে এখানে কিন্তু কলকাতা হাইকোর্টের যে কেস আর সুপ্রিম কোর্টে যে কেস, এই দুটোর মধ্যে কিছুটা পার্থক্য আছে। প্রথম কথা এটাই মনে রাখতে হবে যে ২০১৬ সালে যে নিয়োগ হয়েছিল তাতে যে দুর্নীতি হয়েছিল তার বিরুদ্ধে প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট অভিযোগ করেছিলেন কলকাতা হাইকোর্টে। তাহলে সেক্ষেত্রে এই ক্যান্ডিডেটরা ছিলেন পিটিশনার। অপরদিকে তার বিরোধিতা করার জন্য সরকার যে এখানে লড়ছিলেন, সেক্ষেত্রে রাজ্য সরকার হয়েছিল রেসপন্ডেন্ট। এবারে যে সুপ্রিম কোর্টে কেসটা গেল, এক্ষেত্রে সম্পূর্ণ ব্যাপারটা চেঞ্জ হলো। কীরকম? কেননা হাইকোর্ট থেকে দেখুন ইতিমধ্যে চাকরি বাতিলের নির্দেশ দিয়ে দিয়েছেন। এবারে রাজ্য সরকার সেটাকে না মেনে নিয়ে, বা স্কুল শিক্ষা দপ্তর কিংবা এসএসসি বোর্ড সেটাকে না মেনে নিয়ে, সেটাকে চ্যালেঞ্জ করে, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করেছে। তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার তো এখানে সুপ্রিম কোর্টে গিয়ে পিটিশনার হয়ে গেল, আর তার তো বিরোধিতা করা দরকার এই ক্যান্ডিডেটদের, তাই তারা সেখানে গিয়ে হয়ে গেল কি রেসপন্ডেন্ট। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? এবারে আমাদের আলোচনাটা তাহলে করতে অনেকটা সুবিধা হবে। দেখুন, হাইকোর্ট থেকে যখন চাকরি বাতিলের নির্দেশ দিলেন, সেই সঙ্গে টাকা ফেরত ইত্যাদি ইত্যাদি যা হয়েছে সেটা আপনারা সকলেই পরিষ্কার জানেন। তো সেটাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার, স্কুল শিক্ষা দপ্তর অর্থাৎ এসএসসি বোর্ড এবং মধ্যশিক্ষা পর্ষদ তারা কি করলো? সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্টে গিয়ে তাদের প্রধান দুটো অনুরোধ জানালো, যার মধ্যে একটা রয়েছে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, আর দ্বিতীয় রয়েছে এই রায়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ, যেটাকে বলা হচ্ছে এন্টায়ারিং রিলিফ। এক্ষেত্রে দেখুন, এই যে সুপ্রিম কোর্টে কেসটা হলো, সেই কেস কিন্তু একাধারে কেবল যে রাজ্য থেকেই এই কেস করা হয়েছে তা নয়। দেখুন, আমরা একটা চিত্রের মধ্য দিয়ে সেই ব্যাপারটা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। বা সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে এসএসসি বোর্ড, সেই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ, সেই সঙ্গে রাজ্য সরকারও।
আবার একটা যুক্ত হয়েছে বাতিল চাকরি প্রার্থী, অর্থাৎ 25,753 জন ক্যান্ডিডেটও এখানে কিন্তু সংঘবদ্ধভাবে এখানে আপিল করেছেন। আর সেই সঙ্গে যাদের এতদিন ধরে লড়াই চলছিল এই চাকরি বাতিলের জন্য, সেই ক্যান্ডিডেট যারা হাইকোর্টে ছিলেন পিটিশনার, তারা এখানে হয়ে গেল কি রেসপন্ডেন্ট ক্যান্ডিডেট। বিষয়টা ক্লিয়ার করতে পারছি। এবার একটু বিষয়টা আলোচনা করার চেষ্টা করি আরও। দেখুন, রাজ্য সরকারের এখানে প্রধান দাবি হচ্ছে বা অনুরোধ হচ্ছে বা যে উদ্দেশ্য নিয়ে তারা সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করেছে সেটা হলো কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ এবং সেই সঙ্গে এই রায়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। এবারে যে কথাটায় আসবো সেটা হলো যে ইতিমধ্যে রাজ্যে সরকার অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল শিক্ষা দপ্তর সবাই মিলে কিন্তু এখানে 10টি পেজের, সেটা বাংলা এবং ইংরেজি পত্রিকায় 10টি পেজে 2100+ ক্যান্ডিডেটের নামের তালিকা, সেই সঙ্গে কেস নাম্বার, সেই সঙ্গে এসএলপি নাম্বার, সমস্ত তথ্য সহ কিন্তু মোট 10টা পেজে এই কেসের ব্যাপারে যাবতীয় তথ্য এখানে প্রকাশ করেছেন। এবং সেই তথ্য প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল 7ই মে 2024, তার ঠিক 50 দিনের মাথায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কিন্তু এই তথ্য প্রকাশ তারা করেছে। তবে সেটা করেছে সুপ্রিম কোর্টের নির্দেশ অর্থাৎ লাস্ট হিয়ারিং 7ই মের পর 50 দিনের মাথায়। বিষয়টা খেয়াল করুন। আর সুপ্রিম কোর্টের নির্দেশ 7ই মে ছিল, এবারে সুপ্রিম কোর্ট নেক্সট হিয়ারিংয়ের ডেট রেখেছে কতই? 16ই জুলাই সকাল 10টা 30 মিনিটে। একটা কথা বলি যে 16ই জুলাই যে ডেট রেখেছে হিয়ারিংয়ে, তাহলে যে 16ই জুলাই অবশ্যই হিয়ারিং হবে সেটা কিন্তু বলা যায় না। এখানে 10টা 30 মিনিট সময় রাখা হয়েছে, তাই যে 10টা 30-এই শুরু হবে সেটাও কিন্তু কনফার্মলি বলা যায় না। তবে এই ডেট এবং এই টাইমকে ধরেই তো রাজ্য সরকার থেকে শুরু করে এসএসসি বোর্ড, এমনকি যারা এসএলপি দাখিল করছেন বা রেসপন্ডেন্ট ক্যান্ডিডেট সকলেই তো এগিয়ে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই কিন্তু এই ডেট এই টাইমকে ধরেই কিন্তু এগিয়ে যেতে হবে। যে কথাটা আপনাদের বলছিলাম যে 7ই মে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার দীর্ঘ 50 দিনের মাথায় এই তথ্য সংবাদপত্রে প্রকাশ করেছে। কেননা সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ ছিল যে রাজ্য সরকারকে নিজের খরচে এই তথ্য বাংলা এবং ইংরেজি পত্রিকায় প্রকাশ করতে হবে। তাহলে সেই নির্দেশ মেনে তারা কিন্তু বাংলা এবং ইংরেজি পত্রিকায় প্রকাশ করেছে, কিন্তু সময় নিয়ে নিয়েছে 50টা দিন। আর এই 50 দিন সময় নেওয়ার কারণে কী সমস্যার সৃষ্টি হতে চলেছে সেটাই একটু আজকে অ্যানালিসিস করে দেখানোর চেষ্টা করব। দেখুন, যদি 7ই মে এই নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে আর 50 দিনের মাথায় যদি রাজ্য থেকে এই নির্দেশ মানা হয়, তাহলে সময়টা কি দাঁড়াচ্ছে? মে মাসে 24টা দিন পাওয়া যাচ্ছে। 7ই মে যদি নির্দেশ দেওয়া হয়েছে তাহলে মে মাসের পাওয়া যাচ্ছে 24 দিন, জুন মাসে পাওয়া যাচ্ছে 30 দিন, আর 16ই জুলাই হিয়ারিং রয়েছে। তাহলে মাঝে সময় থাকছে 70টা দিন, যেটা একটু আগেই বললাম। এই 70টা দিনের মধ্যে দেখুন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য বিস্তারিত তথ্য এই কেসের ব্যাপারে অর্থাৎ 2016 এসএসসি মামলার চাকরি বাতিল মামলার ব্যাপারে তথ্য আপলোড করলো 50 দিন পর। তাহলে এই 70টা দিন সময় আছে, তার মধ্যে 50টা দিন রাজ্য সরকার নিয়ে তারপরে প্রকাশ করছে। তাহলে আজ সময় রয়েছে কত? 20 দিন। এবারে দেখুন, সংবাদপত্রে তথ্য প্রকাশের 30 দিনের মধ্যে কিংবা সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের 15 দিন পূর্বে এই এফিডেভিট জমা দিতে হবে। অর্থাৎ এই তথ্য যে প্রকাশ করেছে 10টি পেজে বাংলা এবং ইংরেজি পত্রিকায়, সেই প্রকাশের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই তথ্য আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সংবাদ পত্রিকায় দিয়ে দিলাম। এবারে আপনারা যারা রেসপন্ডেন্ট ক্যান্ডিডেট রয়েছেন তারা যদি এর ওপর বা এর বিরুদ্ধে, অর্থাৎ এর বিরুদ্ধে বলতে ওই দুটো উদ্দেশ্য, অর্থাৎ রাজ্য সরকারের যে দুটো উদ্দেশ্য আছে, এক হচ্ছে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ এবং আরেকটা হলো কলকাতা রায়ের ওপর অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ, এর বিরুদ্ধে যদি রেসপন্ডেন্ট ক্যান্ডিডেটদের কোনো অভিযোগ থাকে তাহলে সেটা তারা কোন গ্রাউন্ডে অভিযোগ করছেন সেটা যুক্তি সহ এফিডেভিট জমা দিতে বলা হচ্ছে। এবং তার জন্য সময় বলা হচ্ছে এই যে 50 দিন পরে রাজ্য থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হলো, সেই তথ্য প্রকাশের ডেট থেকে শুরু করে আগামী 1 মাসের মধ্যে অর্থাৎ 30 দিনের মধ্যে
এবং আরেকটা দিক লক্ষ্য করুন, এখানে শুধু 30 দিন বলে দিল, আর আমার এখানে হাতে সময় আছে কত, 20 দিন। তাহলে 30 দিন বলেছে, খুব ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা এইটাই, কোর্টে হেয়ারিংয়ের 15 দিন পূর্বে, বিষয়টা লক্ষ্য করুন, সুপ্রিম কোর্টে হেয়ারিংয়ের 15 দিন পূর্বে, আর সুপ্রিম কোর্টে হেয়ারিং কত রয়েছে, 16 জুলাই। 16 জুলাই, আর এখানে 15 দিন পূর্বে, অর্থাৎ এই 20 দিন টাইম রয়েছে হেয়ারিং হতে, আর এখানে বলা হচ্ছে হেয়ারিংয়ের 15 দিন পূর্বে, অর্থাৎ মাঝে সময় পাওয়া যাচ্ছে মাত্র এই 5টা দিন। এই 5টা দিনের মধ্যেই রেসপন্ডেন্ট ক্যান্ডিডেটদেরকে কোন গ্রাউন্ডে তারা রাজ্য সরকারের বিরোধিতা করছে, রাজ্য সরকারের উদ্দেশ্যের ওপর বিরোধিতা করছে, সেটা কোন গ্রাউন্ডে করছে, সেটা সমস্ত কিছু ডিটেলস তথ্য সহ যুক্তি দিয়ে কিন্তু তাদেরকে এটা এপিডেভিট জমা দিতে বলা হচ্ছে। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। প্রবলেমটা কোন জায়গায়, 70টা দিন সময় ছিল, সেই 70 দিনের মধ্যে রাজ্য সরকার 50টা দিন সময় নিয়েছে, বাকি রইল 20টা দিন। এই 20 দিনের মধ্যে বলা হচ্ছে যে হেয়ারিংয়ের 15 দিন আগে, অর্থাৎ মাত্র 5টা দিন তাহলে সময় থাকছে, এই 5 দিনের মধ্যে রেসপন্ডেন্ট ক্যান্ডিডেটদেরকে রাজ্য সরকারের বিরুদ্ধে বা এসএসসি বোর্ডের বিরুদ্ধে বা চাকরি বাতিল মামলার বিরুদ্ধে বা যে সুপ্রিম কোর্টে গিয়ে তারা আপিল করেছে তার বিরুদ্ধাচারণ করার জন্য কোন গ্রাউন্ডে তারা করছে সেটা যুক্তি সহ এপিডেভিট জমা দিতে বলা হচ্ছে। অর্থাৎ রাজ্য সরকার যেখানে সময় নিল 50 দিন, সেখানে রেসপন্ডেন্ট ক্যান্ডিডেটদের সময় মিলছে মাত্র 5টি দিন। বিষয়টা কিন্তু এই রকম। তো এটা যদি না করা হয় তার কি পরিণতি হতে পারে সেটাও একটু আলোচনা করে নিই। দেখুন, প্রথম সমস্যা এটাই, এখানে কিন্তু উল্লেখ করেও দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে যে ডিটেলস তথ্য দেওয়া হয়েছে সেখানে কিন্তু এমনও উল্লেখ করে দেওয়া হয়েছে যে এটা যদি না করা হয় তাহলে কিন্তু ওখানে, অর্থাৎ 16ই জুলাই হিয়ারিংটা হওয়া সম্ভব হবে না, কেননা সেটা আদালতের নির্দেশ অবমাননার দিকে যাবে। দ্বিতীয়ত, ওই হিয়ারিংয়ের দিন, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু রেসপন্ডেন্ট ক্যান্ডিডেট কিংবা তাদের আইনজীবীদেরকে উপস্থিত থাকতে হবে এবং এই সমস্ত তথ্য কিন্তু কপি করে প্রত্যেকটা আইনজীবীকে, অর্থাৎ এসএসসির আইনজীবী, মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী, চাকরি বাতিল ক্যান্ডিডেটদের আইনজীবী, রাজ্য সরকারের আইনজীবী, এমনকি রেসপন্ডেন্ট ক্যান্ডিডেটদের আইনজীবীকেও কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। মোট কথা এটাই যে এই এপিডেভিট জমা দেওয়ার ওপর ডিপেন্ড করছে 16ই জুলাই হেয়ারিংয়ের ব্যাপারটা। এই এপিডেভিট জমা দিতে হবে এবং তাদেরকে কিন্তু যুক্তিসহ দেখাতে হবে যে কেন তারা এর বিরুদ্ধাচরণ করছে, এবং এই এপিডেভিট জমা দেওয়ার ওপরেই কিন্তু রাজ্যে 2016 এসএসসি 25,753 জন ক্যান্ডিডেটের চাকরি বাতিলের ব্যাপারটা নির্ভর করছে। তারা যতটা যুক্তি দিয়ে, যতটা সাজিয়ে ব্যাপারটা দেখাতে পারবে, তার উপরেই কিন্তু কেসটা আগামী দিনে এগোতে থাকবে। এই হলো মেন ব্যাপার। সেই সঙ্গে এটা কিন্তু যথাযথ জমা দেওয়াই নয়, সেই সঙ্গে প্রতিটা ক্যান্ডিডেট কিংবা তাদের আইনজীবীদেরকে ফিজিক্যালি উপস্থিত থাকতে হবে। এই সমস্ত বিষয় কিন্তু এখানে উল্লেখ থাকছে। মোট কথা এটাই যে এটা কোনো বাতিল হওয়া ক্যান্ডিডেটদের তালিকা নয়, বরং যে সকল ক্যান্ডিডেট কলকাতা হাইকোর্টে লড়েছিলেন তারা যে সুপ্রিম কোর্টে রেসপন্ডেন্ট ক্যান্ডিডেটে পরিণত হয়েছেন এবং তাদের উদ্দেশ্যেই কিন্তু এই সমস্ত তথ্যগুলো সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার এতদিনে সেটা কিন্তু প্রকাশ করলো। সেটাই কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলস তথ্য আকারে দুটি সংবাদ পত্রিকায় সুপ্রিম কোর্টের যেমন নির্দেশ ছিল যে রাজ্য সরকারের নিজের খরচে সেটা প্রকাশ করতে হবে, সেটাই কিন্তু করা হয়েছে। তো বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবারে যদি আপনাদের কিছু জানার থাকে, কিছু প্রশ্ন করার থাকে, কিছু মতামত দেওয়ার থাকে, কেননা এর সঙ্গে আপনারাও নিজেরা যেহেতু অভিজ্ঞ, তাই আপনারাও এভাবে এর সঙ্গে অনেক কিছু তথ্য জানলে বলতে পারেন। আপনাদের তথ্য, আপনাদের কমেন্ট, আপনাদের প্রস্তাবনা, আপনাদের পরামর্শের জন্য আমরা আগাম ধন্যবাদ জানাই। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। নো মোর টুডে। দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।